পৃথিবীকে ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট বার্তা, আমেরিকার ছত্রছায়া ছাড়া পৃথিবী চলবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কোনো উন্নয়নশীল দেশ আমেরিকার আশীর্বাদ ছাড়া উন্নত হতে পারেনি। জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, জার্মানি, ইটালি, সৌদি আরব, কুয়েত, কাতার, পৃথিবীর যে দেশই উন্নতি করতে চেয়েছে তাকেই আমেরিকাকে ভেট দিয়েই চলতে হয়েছে। আমেরিকার মর্জির বাইরে যেই চলতে চেয়েছে তাকেই সরিয়ে দিয়েছে আমেরিকা। তার সর্বশেষ উদাহরণ ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো। শহীদ ওসমান হাদি বলেছিলেন, সীমান্ত বাঁচাতে চাইলে ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। তার যুক্তি ছিল, ক্ষমতাবান দেশগুলো কখনো অন্য দুর্বল দেশকে ক্ষমতাবান হতে দেবে না। সরকার তাদের পছন্দ মতো না হলে তাকে সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না। বিভিন্ন দেশে হামলা করে সরকার সরিয়ে নিজেদের পছন্দ মতো সরকার বসানো আমেরিকার এক নিয়মিত ঘটনা। সারা পৃথিবীর মতামতকে উপেক্ষা করে ইরাকে অভিযান চালানো হয় আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়ায়। সেসব দেশেও সরকার সরিয়ে নিজেদের পছন্দের সরকার বসানো হয়। এর আগে পানামায় অভিযান চালিয়ে তুলে নেওয়া হয় পানামার প্রেসিডেন্ট নোরিয়েগা এবং হন্ডুরাসের প্রেসিডেন্ট হুয়ান এরান্দাসকে। ইরানের খামেনিকে সরিয়ে দিতে কয়েকবার চেষ্টা করেছে আমেরিকা, কিন্তু খামেনির শক্ত প্রতিরক্ষা দেয়ালে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে মার্কিন আঘাত। সরাসরি সামরিক হামলা ছাড়াও আমেরিকার আরেকটি কৌশল হলো নিজেদের পছন্দের সরকার বসানো। দেশের ভেতরেই কোনো পক্ষকে সমর্থন দিয়ে শক্তিশালী করে তোলা হয়, কিংবা আনুগত্যের শর্তে কোনো শক্তিশালী পক্ষকে সমর্থন দেওয়া হয়। এই কৌশলেই ইন্দোনেশিয়ায় সুকর্ণ সরকারকে সরিয়ে দেওয়া হয়েছিল। ক্ষমতায় বসে আমেরিকা সমর্থিত সুহার্তো। এই কৌশলেই বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে সামরিক সরকারগুলো আমেরিকার সমর্থন পেয়েছে বলে ধারণা করা হয়। মাদুরোকে তুলে নিয়ে ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, ভেনেজুয়েলায় ক্ষমতার বদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো। প্রয়োজনে আরো বড় পরিসরে হামলার প্রস্তুতি আছে। And it's been an amazing thing, and as you know, millions of people pour into our country from the border. ট্রাম্পের বার্তা পরিষ্কার, যে আমেরিকার কথা শুনবে না তাকেই সরিয়ে দেওয়া হবে। এ অবস্থায় দুর্বল দেশগুলোর আত্মসম্মান নিয়ে বাঁচার উপায় কি? ওসমান হাদির মতো অনেকেই মনে করেন সামরিক শক্তি বাড়ানোই একমাত্র উপায়। তারা ইরানের খামেনি এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের উদাহরণ দিতে চান। দেশের উন্নয়ন কম করে হলেও দেশের সম্মান ও নিরাপত্তায় বেশি জোর দেওয়ার পক্ষে কথা বলেন তারা। ইসরায়েলের মতো ছোট্ট একটি দেশ সামরিক শক্তির জোরে পুরো মধ্যপ্রাচ্যে আধিপত্য বজায় রেখেছে। সবচেয়ে বড় প্রমাণ ভেনেজুয়েলা নিজেই। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালে করা সামরিক শক্তির তালিকা অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বে 160টি দেশের মধ্যে ভেনেজুয়েলার অবস্থান 50তম। ল্যাটিন আমেরিকার ব্রাজিল, মেক্সিকো, আর্জেন্টিনার মতো আঞ্চলিক শক্তির চেয়েও পিছিয়ে ছিল দেশটি। বিমান বাহিনীও ছোট এবং আংশিক সক্রিয়। দুর্বল সামরিক শক্তি নিয়ে আমেরিকার মতো সুপার পাওয়ারকে প্রতিরোধ করা একেবারেই অসম্ভব। তবে এখানে মনে রাখা দরকার, ভেনেজুয়েলার জনগণ মাদুরোর পক্ষে ছিল না। দেশের ভেতরে সমর্থন ছাড়া মাত্র 2 ঘন্টার অভিযানে প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিকে তুলে আনা সম্ভব নয়। ভেনেজুয়েলা সরকারের সাবেক এক শীর্ষ নেতার আইনজীবী জানান, মাদুরো গ্রেপ্তার হওয়ার পর ডজন খানেক সাবেক ও বর্তমান জেনারেল মার্কিনদের সঙ্গে আপোষ করার জন্য যোগাযোগ করেছেন। তারা নিরাপদ প্রস্থান ও আইনি দায় মুক্তির বিনিময়ে গোয়েন্দা তথ্য দিতে চেয়েছেন। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ এবং নিকোলাস মাদুরো দুজনেই সমাজতান্ত্রিক দলের নেতা। কিন্তু হুগো শাভেজের সময় মাথাপিছু আয় যেখানে প্রায় $15,000 ছিল, সেখানে মাদুরোর সময় তা $1,500 নেমে আসে। জনসংখ্যার 80% দারিদ্র সীমার নিচে, অর্ধেকেরও বেশি চরম দরিদ্র। মাত্র 10 বছরের মধ্যে মাদুরো যে শুধু দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন তাই নয়, মানুষের বাক স্বাধীনতা হরণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা সহ অসংখ্য দুর্নীতি অভিযোগ আছে তার বিরুদ্ধে। ল্যাটিন আমেরিকার মাদক মাফিয়াদের আশ্রয় দিয়ে মাদক সম্রাটে পরিণত হন তিনি। এই অবস্থায় দেশের মানুষের সমর্থন পাওয়াও সম্ভব নয়। এ কারণেই তাকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলায় প্রতিবাদও খুব বেশি নয়, বরং দেশের একটা অংশের মানুষ এতে খুশিই হয়েছেন। যদিও দেশের ভেতরে সরাসরি মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানাচ্ছেন অনেকেই, কিন্তু তা মাদুরোর প্রতি সমর্থন থেকে নয়। নিন্দা জানানো হয়েছে মূলত এক দেশের ভেতরে অন্য দেশের আক্রমণকে।
এখানেই আলোচনায় আসে মার্কিন ডিপ স্টেটের। বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের হাত আছে এ কথা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন। ভেনেজুয়েলায় যেখানে একজন নোবেল বিজয়ীর মাধ্যমে ভেনেজুয়েলা সরকার, প্রশাসন ও সেনা কর্মকর্তাদের হাত করা হয়েছে, বাংলাদেশেও সেখানে সরকার পতনের পর একজন নোবেল বিজয়ীকে সরকার প্রধান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তবে উভয় ক্ষেত্রেই মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সমর্থনও আমরা দেখেছি। আন্দোলনে বিজয়ের পর ছাত্র জনতা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক কৌশলে বাংলাদেশকে যতটুকু দরকার অন্তর্বর্তী সরকারের মাধ্যমে তার সবকিছুই অর্জন করেছে আমেরিকা, এমন অভিযোগ করেছে বাংলাদেশের বামপন্থীরা। বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করবে। মোট কথা, ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন, মার্কিন ছত্রছায়া ছাড়া কোনো দেশের পক্ষেই টিকে থাকা সম্ভব নয়। হয় আমেরিকার কর্তৃত্ব মেনে নাও অথবা সাদ্দাম বা মাদুরোর পরিণতি মেনে নাও। মার্কিন কর্তৃত্ব মানার পথ হলো আমেরিকান কালার রেভলিউশনের অংশীদার হওয়া, আর এর বিপরীত পথ হলো উত্তর কোরিয়া, ইরানের মতো নিজেকে শক্তিশালী করা কিন্তু একঘরে হয়ে থাকা। ট্রাম্পের এই সহজ এবং স্পষ্ট বার্তার কি জবাব দেবে রাশিয়া, চীনের মতো পরাশক্তি? আবারও পরাশক্তিদের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছে কিনা, এদিকেই তাকিয়ে পুরো পৃথিবী।